ভূমিধস বিজয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি। মন্ত্রিসভার শপথ ৯ মে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু। তৃণমূলের অফিস ভাঙচুর, উত্তেজনা। हिंदू सिख जैन बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। More than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেই জন্য তো বসে থাকা চলবে না। চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করি। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাইলেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়। স্বার্থ বিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা সহ 4 জেলায় 58 জনকে হত্যার প্রমাণ। মামলার প্রধান আসামি শেখ হাসিনা জানালেন চিফ প্রসিকিউটর। বিচার নিশ্চিতের দাবি নিহতদের পরিবারের। বৃষ্টি উজানের ঢলে ফের ডুবছে হাওরের ধান। দুর্যোগে দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে প্রশ্ন। নির্ভুল ও দুর্নীতিমুক্ত করার নির্দেশ মন্ত্রীর। একদিনে রেকর্ড শিশু মৃত্যুতে আবারও হাম আতঙ্ক, কমছে না সংক্রমণ। হাসপাতালে উৎকণ্ঠায় অভিভাবক। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখার ঘোষণা। এবং জমির দামের চেয়ে দলিল খরচ বেশি, টাকার বিনিময়ে হাতে হাতে খাস জমির মালিকানা বদল। গাইবান্ধার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ জরিপ। ভাড়া দিয়ে থাকতে হচ্ছে ভূমিহীনদের। ভারতের পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পর সরকার গঠন করছে বিজেপি। ৯ মে শপথ নেওয়ার কথা রয়েছে নতুন মন্ত্রিসভার। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে আনুষ্ঠানিকভাবে এখনও হার স্বীকার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পরই রাতভর বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজ্যে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2020 সালের পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠের এক সভায় অমিত শাহর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে হেরে যায় বিজেপি। তবে 2026 সালে ভূমিধস বিজয় পেয়েছে গেরুয়া শিবির। এক সময়ের নিজের আদর্শিক নেত্রী, বর্তমানের কট্টর বিরোধী মুখ মমতাকে হারালেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্য বিজেপি গত 6 বছর ধরেই শুভেন্দুকে যেভাবে প্রচারে এনেছেন তাতে অনেকেই মনে করছেন বিজেপির এই জয়ের অন্যতম কারিগরের মাথায় উঠতে পারে মুখ্যমন্ত্রীর মুকুট। যদিও আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও রাসবিহারী কেন্দ্র থেকে বিজয়ী স্বপন দাশগুপ্তের নাম। তবে মোদি, অমিত শাহ শেষ পর্যন্ত কাকে চেয়ারে বসান তা দেখতে অপেক্ষা করতে হবে ৯ মে পর্যন্ত। সেদিনই হবে রাজ্য সরকারের শপথ গ্রহণ। এদিকে আরও একটি বিষয় নিয়ে জোর জল্পনা চলছে। 2011 সালে ক্ষমতায় বসার পর বামেদের মহাকরণে না বসে হাওড়ার 15 তলা ভবনকে নবান্ন নাম দিয়ে সচিবালয় করেন মমতা। বিজেপির মুখ্যমন্ত্রী মমতার সেই অফিসে বসবেন না। নিজেদের সরকার পরিচালনার জন্য বামেদের মহাকরণে না নতুন কোনো ঠিকানায় বসবে বিজেপির নতুন রাজ্য সরকারের অফিস, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ শেষ 7 মে। এর আগে যে কোনো সময় তাকে পদত্যাগ করতে হবে। রাজনৈতিক সূত্র বলছে মুখ্যমন্ত্রীর পদ থেকে শিগগিরই পদত্যাগ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্যপাল RN রবি তাকে নতুন সরকারের শপথ নেয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অনুরোধ করবেন। এর আগে নির্বাচনে হারের পর ভোট কারচুপির অভিযোগ তোলেন মমতা। আর শুভেন্দু বলেন ভবানীপুরের মুসলমানরা তাকে ভোট দেননি।
এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে, 100 more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। এদিকে বিজেপির বিপুল জয়ের পরেও আনুষ্ঠানিক কোনো বিজয় মিছিল হয়নি। তবে ফল প্রকাশের পরই কোথাও কোথাও তৃণমূলের অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রাইহানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ক্ষমতার পালাবদল দেখতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি জানেন যে এছাড়া রাতভর আমরা শুনেছি তৃণমূলের উপর আঘাতের খবর এসেছে, অভিযোগ করছে। সবশেষ আসলে সরকার বদলের যে প্রক্রিয়া, এটিকে আদৌ শান্তিপূর্ণভাবে হওয়ার সুযোগ রয়েছে? আপনি জানেন গতকালকে যে নির্বাচনের ফল, সেই ফলে বিজেপি ইতিহাস তৈরি করেছে পশ্চিমবঙ্গ। এবং আমরা যদি বলি সেই ইতিহাসের পরে আমরা একদিকে আনন্দ উল্লাস দেখেছি, অন্যদিকে কিন্তু আতঙ্ক দেখেছি। রাতভর অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের যে অফিস, সেই অফিস কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা যদি সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখব, যেটা বলছিলাম শুরুতেই, যে বিজেপির ইতিহাস। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। নতুন মন্ত্রিসভার শপথ আগামী 9 তারিখে হতে পারে এবং সেখানেই হয়তো নতুন কোনো মুখ্যমন্ত্রী হিসেবে আমরা কাউকে দেখতে পাবো। একটা বিষয় আপনি জানেন যে প্রতিশোধ নয় পরিবর্তনের ডাক দিয়েছেন গতকালকে নরেন্দ্র মোদী। কিন্তু আপনি দেখেন, একদিকে প্রতিশোধ নয় পরিবর্তনের ডাক দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু তৃণমূলের অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় কিন্তু তৃণমূল অফিস ভাঙচুর হয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, মমতা শুরু থেকেই বিভিন্ন অভিযোগ কিন্তু নিয়ে আসছেন। আপনি জানেন গতকালকেও মমতা বলেছেন যে 100টি আসন বিজেপি সরকার চুরি করেছে এবং মমতার এই কথায় সায় দিয়েছেন কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও বিজেপি সরকার আসন চুরি করে তারা জয়লাভ করেছে। এরকম বিভিন্ন অভিযোগ তারা তুলছেন কিন্তু বিজেপি। কিন্তু রানা, এই অভিযোগগুলো আসলে তোলার পর যে নির্বাচন কমিশন, মূলত আপনি জানেন একটু আগেই মমতা বলেছেন যে এই নির্বাচন কমিশনকে তিনি আখ্যা দিয়েছেন বিজেপি সরকারের কমিশন আর মোদী কমিশন। এই ধরনের যখন অবস্থা, তখন আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর বিষয় রয়েছে, সেগুলো তদন্তের বিষয় রয়েছে। মমতা তো এখনো হার মানেননি। না, মমতা এখনো হার মানেনি, কিন্তু তিনি কিন্তু শুরুতেই অভিযোগ তুলেছেন, যেমনটা অন্য রাজ্যগুলোতে তোলা হয়েছিল। এবং কি আপনি জানেন, সম্প্রতি রাহুল গান্ধী তিনি একটা প্রেস ব্রিফিং করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যের যে ভোটারদের বাদ দেয়া। এখন আসলে কি অবস্থা কলকাতার কলকাতার সবশেষ অবস্থা জানতে আমাদের সহকর্মী সুব্রত আছেন সেখানে। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আপনি সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। যেমন বলছিলেন রানা, সেটি হচ্ছে যে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতির বেশ কিছু আপডেট রয়েছে। আমরা সকাল থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শীর্ষ নেতাদের কাছ থেকে আশা করছিলাম যে এই বর্তমান সরকার, তৃণমূল সরকারের এই বিজেপির বিজয় এবং এই সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া আসে কিনা। আমরা যেটা জানতে পেরেছি, বিকেল 4টের সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি দলীয় শীর্ষ পর্যায়ে একটি বৈঠক হবে এবং সেই বৈঠকেই মূলত এই নির্বাচনের ফলাফলের হার জিত বিশ্লেষণ সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। এবং একই সঙ্গে দলীয় দায়িত্বশীল সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে ওই বৈঠকের পর সাংবাদিকদের বলার পর মুখ্যমন্ত্রী সরাসরি যাবেন রাজ্যপালের দপ্তর ভবনে, অর্থাৎ লোক ভবনে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আজকে পদত্যাগ করতে পারেন। আপনি জানেন যে 2021 সালের 7ই মে যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো সরকার গঠন করেছিল, আগামী 7 তারিখ অর্থাৎ সেই সরকারেরও মেয়াদ শেষ হবে। সুতরাং সাংবিধানিকভাবে তিনি কিন্তু আগামী দুদিনের মধ্যে, অর্থাৎ কাল পরশুর মধ্যে তাকে কিন্তু পদত্যাগ করতেই হতো। কিন্তু যেহেতু নির্বাচনের ফলাফল চলে এসেছে, নতুন সরকার, তাকেও সরকার গঠন করার জন্য ইতিমধ্যেই রাজ্যপাল আহ্বান জানাবে। সুতরাং সরকারের যে নতুন সরকার গঠন করার জন্য যে সরকারি প্রস্তুতি, সেটি নিতেও 1-2 দিন সময় লাগবে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সন্ধ্যার সময় পদত্যাগ করতে পারেন। আর বিজেপি আগামী সরকার কে হবে সেই হিসাবে অমিত শাহ দিল্লি থেকে আসছেন, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি
তিনিও আসছেন। বিকেলে পরপর ম্যারাথন বৈঠকে কিন্তু মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত হবে বলে আমাদের কাছে বিজেপি যে রাজ্য নেতৃত্ব সেই নেতৃত্ব আভাস দিয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলোত্তর, নতুন মন্ত্রিসভা গঠন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আগে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ। ইনান, আমরা যেমন শুনছিলাম যে মমতা হয়তো আজকেই পদত্যাগ করতে পারেন। একটি বিষয় আপনি জানেন যে ভারত বাংলাদেশ কিন্তু সম্পর্ক এগুলো আসলে ওতপ্রোতভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো আসলে জড়িত। বিশেষ করে ক্ষমতাসীন যারা হবে সামনে তারা কিন্তু বিশেষ করে তিস্তা ইস্যুতে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে এই তিস্তা ইস্যু তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাস্তবায়ন করবে। কারণ মমতা যিনি তখন ক্ষমতায় ছিলেন তিনি বারবার কিন্তু এই তিস্তা ইস্যুতে বাধা দিয়েছেন, বাংলাদেশের পক্ষে তিনি কখনোই থাকেননি। এখন কি আসলে আলোর মুখ দেখার কোনো সুযোগ আছে? না, এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। দর্শক, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী। চীন সফরেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে ১.৫ দশক ধরে ঝুলে আছে বিষয়টি। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দেয়ার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করি, যেটা সর্বোত্তম সেটাই আমরা নেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি, সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ইনান, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং একটি বিষয় না বললেন, গতকাল যখন পশ্চিমবঙ্গের বিশ্লেষকরা যখন কথা বলছিলেন তিনি কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি বলছিলেন যে আসলে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া সেটির সঙ্গে তিনি একমত পোষণ করেন। বিশেষ করে তিস্তার যে ন্যায্য হিস্সা বাংলাদেশের মানুষের পাওয়া উচিত সেটি তিনিও মনে করেন। এবং তারা বলছেন যে পশ্চিমবঙ্গে যেহেতু নতুন সরকার আসতে যাচ্ছে সেহেতু এখন এটি আসলে নতুন করে ভাবার সুযোগ রয়েছে এবং তারা প্রতিশ্রুতি রাখতে এক ধরনের বাধ্য, যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম। এছাড়া আরেকটি বড় বিষয় যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে আপনি যেহেতু এখন ক্ষমতায় নতুন একটি সরকার আসতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটি কি আগের মতোই থাকবে নাকি এই নীতিতেও কিছু হলেও পরিবর্তন আসতে পারে? এটি একটি বড়। এ নিয়ে আমরা পরে আলোচনা করবো, তার আগে আমাদের হাতে আরেকটি প্রতিবেদন আছে, আমরা তা দেখে আসবো। দর্শক, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ ভারতের সম্পর্কে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কেন্দ্র রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তা সহ অমীমাংসিত ইস্যু সুরেহার সম্ভাবনার গতি পেতে পারে বলে মনে করেন তারা। এজন্য ঢাকাকে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সাইফুল রুদ্রের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন। 2011 সালে তিস্তার পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিলে তা থেকে সরে যায় ভারত। 1.5 দশক পার হলেও আর তিস্তার পানি বণ্টন চুক্তির কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে বিদায় নিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের জয়ের মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে আসছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। ভারতের কোনো বিশেষ রাজ্যের নির্বাচনে কোনো দল জিতল বা হারল তা নিয়ে খুব বেশি বিচলিত নয় বাংলাদেশ। তবে খরা মৌসুমে বাংলাদেশের দুঃখ তিস্তার পানি বণ্টন চুক্তি এবার আলোর মুখ দেখবে এমন আশায় ঢাকা।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তাই একটি রাজ্যের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের বড় চিত্রে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম। বাংলাদেশের সাথে যে সম্পর্ক ভারতের, সেই সম্পর্কে কিছু কিছু বিষয় সমাধান হয়নি। তিস্তা চুক্তি এখনও স্বাক্ষর হয়নি এবং মমতা ব্যানার্জি তার পিছনে বাধা হিসেবে কাজ করেছেন। শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের জন্য কতখানি সহানুভূতিশীল বা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সেটা এখন ভবিষ্যৎ বলে দেবে। বিশ্লেষকদের মতে বিজেপি যদি রাজ্য ও কেন্দ্রে একই সঙ্গে ক্ষমতায় থাকে তাহলে নীতিগত সমন্বয় সহজ হতে পারে। এতে তিস্তা চুক্তির মতো ইস্যুতে আলোচনার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রভাব পড়বে না, তারপরেও একটা উদ্যোগ নিতে হবে দুই পক্ষ থেকেই যে সম্পর্কটাকে কিভাবে আরও স্বাভাবিক সহজ করা যায়, সেই চেষ্টাটা আমার মনে হয় যে দুই পক্ষেরই গরজ আছে। সুতরাং সম্পর্কটা আমার ধারণা যে আপাতত অন্তত ভালোই হবে, কোনো সমস্যা বড় রকমের কিছু হবে না। আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি আমরা তিস্তাতে চীনাদের কাজ করাই, তারপরেও ভারতের পক্ষ থেকে বড় রকমের কোনো আপত্তি হবে না। হয়তো তারা খুশি হতো যদি আমরা তাদেরকেও ইনভলভ করতে পারতাম, তাহলে সেরকম আমাদের সরকার ভেবে দেখতে হবে যে সেরকম সুযোগ আছে কিনা। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে পারস্পরিক স্বার্থে ঢাকা ও দিল্লির মধ্যে কার্যকর কূটনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখলাম যে তিস্তা নিয়ে বিশ্লেষকরা কি বলছেন। আমাদের কিছু তথ্য আছে, আমরা যদি সেগুলোও দেখি তাহলে বোঝা যাবে যে 2011 সালে আপনি জানেন যে এই তিস্তায় বাধা দিয়েছিল মমতা ব্যানার্জি, এবং যার পর থেকে কিন্তু সেটা এখন পর্যন্ত স্থগিত হয়ে আছে। যদিও বিশ্লেষকরা বলছেন তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা নেই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, কারণ মাত্র একটা সরকার আসতে যাচ্ছে। সেই সরকার এখন তাদের আদর্শ কী হবে, তারা কোন দিকে যাবে, সেটা নিয়ে পরে বিস্তারিত অবশ্যই আমরা জানতে পারবো। আরেকটা বিষয়, বিশ্লেষকরা বা আমাদের মন্ত্রীরা বলছেন যে তিস্তা সহ অমীমাংসিত ইস্যু যেগুলো আছে সেগুলো হয়তো দ্রুতই সমাধান হবে। আপনি জানেন এই সমাধানের কথা তারা বলছেন একটা কারণে, কারণ কেন্দ্রেও কিন্তু বিজেপি সরকার এবং রাজ্যেও বিজেপি সরকার। আমরা জানি যে এতদিন তৃণমূলের জন্যই এই তিস্তা প্রকল্প সহ অন্যান্য যে প্রকল্পগুলো ছিল সেগুলো কিন্তু বাধার মুখে পড়েছিল। যেহেতু এখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে, সেহেতু হয়তো খুব দ্রুতই একটা আশার বিষয় আমরা দেখতে পাবো। আরেকটা বিষয়, যদিও বিশ্লেষকরা বলছেন যে এর জন্য ঢাকাকেই কূটনৈতিক যে উদ্যোগ সেটা জোরালো করতে হবে। তারা পরামর্শ দিচ্ছেন যেন ঢাকা খুব দ্রুত কূটনৈতিক পরামর্শ শুরু করে। আবার এমনও দেখা গেছে যে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিরোধীদের দলে থাকবেন, তার বিরোধিতা কিন্তু এটি চলমান থাকবে। সেটি কিন্তু একটা বিষয় বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজ আসনে হেরেছেন, যার কারণে কিন্তু তিনি বিরোধী দলীয় আসনে নেতা হতে থাকতে পারবেন না। কিন্তু তার রাজ্যের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চয়ই তিনি সরব থাকবেন সেই বিষয়গুলোতে, কারণ তার যে রাজনীতিক আসলে যে ক্যারিশমা তিনি দেখিয়েছেন, নিশ্চয়ই এই বিষয়গুলোও মাথায় রাখতে হবে বাংলাদেশকে এবং ভারতের সরকার উভয় পক্ষকে। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী রায়হানুর রানা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল করছে না সরকার। সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার, চাইলেই বাতিল করা সম্ভব নয়। তবে কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি। এদিকে শ্রম নিয়ে জোরপূর্বক মার্কিন তদন্তের ব্যাখ্যা চেয়েছে ঢাকা। 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। পরে এই চুক্তির শর্ত নিয়ে তৈরি হয় সমালোচনা, যাতে বাংলাদেশকে মানতে হবে শতাধিক শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্র মানবে মাত্র 6টি। চুক্তি এখনো কার্যকর না হলেও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের বিষয়টি আসে আলোচনায়। চুক্তি বাতিলের দাবি ওঠে সংসদেও। এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল হচ্ছে না, তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে নির্বাচিত সরকার। চুক্তির কোনো ধারা স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগ আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে,
এই চুক্তিরও সেলফ ক্যারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সম্প্রতি বাংলাদেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য মন্ত্রী জানান, এ বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। একই সঙ্গে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। 301-এ একটা ইনভেস্টিগেশনের জন্য একটা প্রসেস জারি করেছেন, শুরু করেছেন, ইনিশিয়েট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বিষয়ে আমরা কিছু ব্যাখ্যা চেয়েছি। ওনারা সেই বিষয়টি, সেই ধারাটি কি সেটি সম্পর্কে আমাদের একটা ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিকে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন বাণিজ্য মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, এ পর্যন্ত 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে। কয়েকদিনের মধ্যে 100% শিশু টিকার আওতায় আসবে। আরও জানান, চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে খুব বেশি দিন মাঠে রাখা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। জাতীয় নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে চলছে আলোচনা। বছরের শেষ নাগাদ শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, যা 1 বছরের মধ্যে ধাপে ধাপে শেষ হবে। উপজেলা পরিষদ ব্যবস্থা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন ডাক্তার জাহিদুর রহমান। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উঠে আসে হাম প্রসঙ্গ। এ পর্যন্ত 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে, যা 89%। কয়েকদিনের মধ্যে 100% শিশু টিকা পাবেন বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। শিশু মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন। খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান, বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়। আইসিইউ সাপোর্ট, বিশেষ করে শিশুদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী, 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রা 89%। আগামী কয়েকদিনে 100% লক্ষ্য অর্জন করা যাবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এবছর প্রকোপ বাড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি। এটা নিয়ে আমরা একসময় প্রচুর বলেছি, লিখেছি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। জনকল্যাণমূলক নিরাপদ রাষ্ট্র গঠনে ডিসিদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 4 দিনব্যাপী ডিসি সম্মেলন। তৃতীয় দিনে মুক্তিযুদ্ধ, স্থানীয় সরকার, পররাষ্ট্র, বিদ্যুৎ, জ্বালানি সহ 9টি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে প্রস্তাবের উপর আলোচনা শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা নির্দেশনা দেন ডিসিদের। প্রস্তাব নিয়ে আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখেই কাজ করছে সরকার। আর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনো কাজ করছি। 30,000 আমাদের প্রকল্পের টার্গেট রয়েছে, এর মধ্যে 17,806টি নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। সরকার ঘোষিত 6 মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী। সবাইকে আশ্বস্ত করেছি, আমাদের আইসিটি বলেন, ডাক, টেলিকম এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তি 3টা মন্ত্রণালয় আমরা এই সরকারের যে নির্বাচনী ইস্তাহার ছিল ওটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।
এর আগে সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর বিভাগের আলোচনায় যোগ দেন 3 বাহিনীর প্রধান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রশাসনিক ভূমিকা পালনে ডিসিদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। প্রশিক্ষিত সেনাবাহিনী জনগণের সাথে যে কাজ করছে, এতে তারা আরো বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে এবং প্রত্যেকটা জেলা প্রশাসক এ ব্যাপারে তাদের অবস্থান থেকে তারা সন্তোষ প্রকাশ করেছে এবং বাহিনী প্রধানদেরকে এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথাও জানান উপদেষ্টা। সেই হারমোনিটাকে আরো কিভাবে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট করতে চায় না বর্তমান সরকার। কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে হোটেল সোনারগাঁওয়ে সেতু বিভাগ আয়োজিত 39 কিলোমিটার ঢাকা ইস্ট ওয়েস্ট এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন প্রকল্পে অংশীজনদের নিয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। কিছু গোল ঠিক না করে আমরা আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। যতটুকু বাস্তবায়ন করতে জানি বা পারবো, যেটার সুফল নিশ্চিত আছে, যেটা আমার অর্থনীতির অপচয় হবে না এবং আমার অর্থ ব্যয়ের সুফল জনগণ পাবে অপচয় ছাড়া, সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নারকীয় হামলার 13 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি মামলার বিচার কাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হত্যাযোগ্য মামলার প্রধান আসামি শেখ হাসিনা। ঢাকাসহ 4 জেলায় এখন পর্যন্ত 58 জনকে হত্যার প্রমাণ মিলেছে। বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। শফিক মুন্সির রিপোর্ট। 5 মে 2013 ইসলামী মূল্যবোধ রক্ষা সহ 13 দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশের সমাবেশ। যোগ দিয়েছিলেন সারা দেশ থেকে আসা সংগঠনটির অগণিত নেতাকর্মী। ঢলের মতো এসেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। পথে পথে পুলিশের বাধা উপেক্ষা করে জমায়েত হন শাপলা চত্বরে। উত্তাল জনতার স্রোতের জনাকীর্ণ সমাবেশ পণ্ড করতে অভিযানের নামে রাতভর হত্যাযজ্ঞ চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, দাবি সংশ্লিষ্টদের। শাপলা চত্বরের নির্মমতায় মাত্র 26 বছর বয়সে স্বামী হারা হন ডালিয়া বেগম। একমাত্র ভাইকে হারান সেদিনের কিশোরী ফারিয়া আহসান স্মরণী। 1 যুগেরও বেশি সময় ধরে এখনও তাদের তাড়া করে নারকীয় বর্বরতার স্মৃতি। আমি ওর মাথার পিছনে ধরেছিলাম, তো আমার এখনো মনে আছে, আমার ডান হাতে পুরো হাত রক্ত ভরে গেল। পোস্টমর্টেম রিপোর্টে ছিল খুব কাছে থেকে গুলি করা হয়েছে, গুলিটা আপনার নাকের এখান থেকে লেগে পিছনে বের হয়ে গিয়েছে। আজকে মানুষের বাবা একটা জিনিস আয়না দিলে বলে যে এটা আমার বাবা আছে, আমার ছেলেরা বলতে পারে না। আমার ছেলে একটা ছেলে শিশু। হেফাজত নেতাদের দাবি, শাপলার হত্যাযজ্ঞ পতিত সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রথম বহিঃপ্রকাশ। বিচার নিশ্চিতের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব বলে প্রত্যাশা তাদের। ফ্যাসিবাদ বিরোধী সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ বিস্ফোরণ, তো সেটাকে সেইভাবে দমন করা হয়েছে, সেটা ট্র্যাজিক ইতিহাস। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত 58 জনের নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল। তদন্ত শেষ করে আগামী 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 2 জন লোক কিন্তু হতাহতের ঘটনা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। একদিনে রেকর্ড শিশু মৃত্যুর পর আবারও আতঙ্ক ছড়াচ্ছে হাব। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। সংক্রমণ না কমায় উৎকণ্ঠায় অভিভাবক। অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে জটিলতা বাড়ছে উল্লেখ করে বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
অ্যালার্জি র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি ছোট্ট রায়ান। প্রথমে বাবা মা গুরুত্ব না দিলেও পরে জানতে পারেন হামে আক্রান্ত তাদের সন্তান। আমরা জানতাম না, অ্যালার্জি মনে করে এটা আমরা ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পর দিয়ে সারতে আসে না, পরে শিশু হাসপাতালে নিছি, আপনার ছেলে তো গুরুত্বপূর্ণ হয়েছে গা, ওরা ইমার্জেন্সি বড় হাসপাতালে ভর্তি করেন। দেশে হামের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে বাড়ানো হয় বেড সংখ্যা। সরকারি হাসপাতাল হলেও বিভিন্ন টেস্টের পেছনে খরচ হচ্ছে বাড়তি অর্থ। বাইরে অনেক জায়গায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা হয়েছে, বাইরের রিপোর্টগুলো করছে, অনেক টাকা অনেক খরচ হয়েছে। ওষুধপত্র যাবতীয় আমাদের খরচ নিয়ে প্রায় 15-17 হাজার টাকা এরকম মতো গেছে। হামের কার্যকরী প্রতিরোধক হামের টিকা কার্যক্রম চললেও টিকার সুফল পেতেও লাগে 4 মাস সময়। তাই চিকিৎসকরা বলছে শিশুদের শরীরে জ্বর, র্যাশ কিংবা চোখ লাল হলেই অবহেলা না করে দ্রুত হাসপাতালে আনতে হবে। যারা আসলে ভর্তি হচ্ছেন, ক্রিটিক্যাল হচ্ছেন বা যারা নাকি মারা যাচ্ছেন, তারা মোটামুটি সবাই হচ্ছে গিয়ে একটা কমন আছে, যেটা হচ্ছে কি টিকা নেননি। 2 ডোজের 1টি ডোজের টিকা নেওয়া হয়নি, অথবা টিকা একটা ডোজ নেওয়া হয়েছে। যাদের নাকি পুষ্টিকর খাবার একটু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি ক্রিটিক্যালিটির হারটা বেশি। বিশেষজ্ঞরা বলছেন টিকা ঘাটতির কারণে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। এর পেছনে দায়ীদের আইনের আওতায় আনার দাবি তার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা কেনার ব্যবস্থাপনায় যে গাফলতি এবং অপরিণামদর্শিতা তৈরি হয়েছিল, তার কারণেই এই শিশুগুলো মারা গেল এবং এত হাজার হাজার মানুষ অসুস্থ হলো। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। অপুষ্টিতে থাকা শিশুদের শারীরিক জটিলতা বেশি উল্লেখ করে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে ফের ডুবছে কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে হাওরের ধান। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় কাটছে না কৃষকের দুর্ভোগ। এদিকে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় দুর্নীতি সহ্য করা হবে না। কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে 12,500 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 49,000 কৃষক। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় প্রায় 20,000 কৃষক দিশেহারা। কৃষকের সংখ্যা নিরূপণ করছি 27,000, এটা আরো বাড়বে যেহেতু ক্ষতির সংখ্যা বাড়বে। নেত্রকোনায় এখনো প্রায় 30 ভাগ ধান কাটা বাকি। টানা বৃষ্টির পর রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। ধানের দাম তো 600, 500, 600। এই যে নিত চায় না, এই যে লাগিয়ে সব জমিন তলায় গেছে। মানুষে আনতেছে, কিছু আনতেছে না, তাদের তো এই যে কৃষক যারা আছে এরা তো একবারে মরে গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জে ভেঙে গেছে অন্তত 21,000 কৃষকের স্বপ্ন। জেলার হাওড় অঞ্চলে এ পর্যন্ত 65% ধান কাটা হয়েছে। সবটা আমার ক্ষেত তলে গেছে। ওকে আমি কেমনে বাজি গরিব হইয়া তখন গেছে তলে এখন ভাই আসছিলেন খামসাইয়া খুমসাইয়া, এখন আমরা কি করে খাই। এদিকে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত চাষিদের দিয়ে শুরু হয়েছে সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। আর নির্ভুলভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতে নির্দেশ দিয়েছেন ত্রাণমন্ত্রী। আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়, এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন, আমরা এটা সময় দিতে চাই। সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। তবে বেশ কয়েকটি জেলায় ধান শুকাতে না পারায় সরবরাহ করতে পারছেন না কৃষকরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি যাচ্ছে তার কাছে। গেল সপ্তাহে টানা বর্ষণে হবিগঞ্জের প্রায় 8,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ থেকে কৃষকের যে যুদ্ধ, তারা যে তলিয়ে যাওয়া পানি থেকে যে
ধান সংগ্রহ করছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন তারা যে তাদের যে কষ্টার্জিত যে ফসলগুলো আছে এই ফসলগুলো যাতে তারা উৎপাদন করতে পারেন এবং তারা যাতে গুলায় তুলতে পারেন। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জের এ পর্যন্ত প্রায় 65% হাওরের ধান কাটা হয়েছে। তবে এই কাটা ধানগুলোর মধ্যে অধিকাংশই পানিতে ডুবানো ছিল এবং যে কারণে ধানের যে প্রচুর ক্ষতি হয়েছে। যেটুকু ধান আশা করা হয়েছিল, যেটুকু ধান উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ ধান হয়তো উৎপাদন হবে না। তবে আমরা দেখেছি যে গত এক সপ্তাহ থেকেই কৃষকরা তাদের মরিয়া হয়ে তাদের যে পানিতে ডুবানো বা যাদের ধান নষ্ট হয়ে গেছে এই নষ্ট ধানও তারা গুলায় তোলার চেষ্টা করছেন। আমরা গতকাল থেকে যে আশার আলো কৃষকদের মাঝে দেখা দিয়েছে, গতকাল বিকেল থেকে আবহাওয়া বেশ পরিবর্তন হয়েছে এবং রোদ দেখা পেয়েছে কৃষক। এবং আজকেও সকাল থেকে আমরা দেখেছি যে মাঠে প্রচুর রৌদ্র ছিল এবং কৃষকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা তাদের যে কষ্টার্জিত যে ধানগুলো আছে, যে অবশিষ্ট ধানগুলো আছে এই ধানগুলো যাতে তারা গুলায় তুলতে পারে। এবং এই কৃষকদের একটাই দাবি যে ধানগুলো তারা উৎপাদন করেছেন এবং গুলায় তুলেছেন এই ধানের যাতে ন্যায্য মূল্য তারা পান। এই ছিল আজকে হাওর অঞ্চলের সর্বশেষ। ছিলাম হবিগঞ্জে। দুপুরের সময় আরও থাকছে পিএসএল এর ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলনে নাহিদ রানা। বাবর আজমকে নিয়ে 2 টেস্টের প্রস্তুতি পাকিস্তানের। গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী অভিযানে গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ৩৯ জনকে আটক করা হলেও গা ঢাকা দিয়েছে মূল হোতারা। ভোরে মাজার বস্তিতে অভিযান চালায় পুলিশ। খবর পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সুড়ঙ্গের খোঁজ মেলে। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে মাদক সেবন করতে আসে বলে ধারণা করছে পুলিশ। পরে মাদক কারবারিদের বাড়ি লাল রং দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। অভিযানে মাদকসহ ৩৯ জনকে আটক করা হয়। লাঠিজার জমিদার। চরাঞ্চলে টাকার বিনিময়ে হাতে বদল হয় খাস জমির মালিকানা। চাষাবাদ ও বসবাসের জন্য ভূমিহীনদের দিতে হয় ভাড়া। দীর্ঘদিন ধরে দেয়ার জরিপ বন্ধ থাকায় চিহ্নিত হচ্ছে না মালিকানাধীন ও খাস জমি। গাইবান্ধার চর দ্বীপচর ঘুরে এসে ভূমি অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। চারিদিকে নদী, মাঝখানে বাড়িঘর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর গুপ্তমণি, যেখানে চাষাবাদ ও বসবাস করেন চর দ্বীপচরের মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ নানা প্রতিকূলতার মধ্যে নদী পাড়ের মানুষকে বড় জটিলতায় পড়তে হয় জমি কেনা বেচার সময়। কাগজপত্র নেই এমন খাস জমির মালিকানা বদল হয় হাতে হাতে। 20,000, 25,000 যেটা যেরকম জমি সেরকম তার দাম। কাগজ নেই, এই কারণে স্টাম্পে জমিটা কেনা বেচা হচ্ছে। গুপ্তমণি, রসুলপুর, উজালডাঙ্গা সহ প্রায় সব চরাঞ্চলে খাস জমি কেনাবেচা হয় পানির দরে। মালিকানাধীন জমির দামও খুব বেশি নয় এখানে। যমুনা ব্রহ্মপুত্র নদের বালুচরে জেগে ওঠা আবাদি জমি এখানে ফেলনা নয়। তারপরও সমতলের তুলনায় অনেক কম দামে জমি পাওয়া যায় এই চর দ্বীপচরগুলোতে। বালুচর 10 থেকে 15,000 টাকা বিঘা কাগজ বিক্রি হয়। কিনতে যে দাম তার তো ডবল টাকা আগে দলিল করতে। ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়া নদী শিকস্তি জমি জেগে উঠলে সেই জমির সীমানা ও মালিকানা নির্ধারণ হয় দিয়ারা জরিপের মাধ্যমে। 1862 সালে এই জরিপ শুরু হলেও নদী বিধৌত গাইবান্ধার 4 উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ জরিপের কাজ। আমরা প্রত্যাশা করব যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এই অঞ্চলে মানুষের ভূমি ব্যবস্থাপনাকে আরো উন্নততর করার লক্ষ্যে এখানে দিয়ারা জরিপের ব্যবস্থা করে। বেসরকারি সংস্থার তথ্যমতে গাইবান্ধার 4 উপজেলার 22টি ইউনিয়নে 181টি চর দ্বীপচরে গ্রামের সংখ্যা 134। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এপ্রিল শেষে ব্যাংক খাত থেকে নেওয়া সরকারের ঋণ কমে দাঁড়িয়েছে 92,500 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ 15,200 কোটি টাকা। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় সরকারের এই ঋণ প্রবাহ ইতিবাচক হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়াকে মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস অর্থনীতিবিদদের। সিলিয়া সুলতানার রিপোর্ট।
2025-26 অর্থবছরের প্রথম 9 মাস কর আদায়ে 1 লাখ কোটি টাকার রেকর্ড ঘাটতি। জুনের মধ্যে আদায় করতে হবে 2,15,000 কোটি টাকা। ঋণ নির্ভর অর্থনীতিতে সরকারের নিরাপদ যোগানের উৎস এখন ব্যাংক খাত। গত 3 মাসের পরিসংখ্যান বলছে 26 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক থেকে 17,590 কোটি টাকা ঋণ রেখে যায় অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় পুরো ব্যাংক খাতে সরকারের ঋণ ছিল 68,230 কোটি টাকা, যা সরকারের বাজেট সহায়তার প্রায় 70%। 9 এপ্রিল তা বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। তবে এপ্রিলের শেষ সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ 15,200 কোটি টাকা ও ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের হার কমে দাঁড়ায় 92,500 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ গ্রহণের হার কম, ফলে সরকারের ঋণ গ্রহণ সংকট সৃষ্টি করবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সরকারকে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণের লিমিট দিয়ে দেওয়া হয়েছে, এই লিমিটের মধ্যেই সরকার প্রতিনিয়ত সুবিধা ভোগ করছে। এটার অর্থ এই না ক্রেডিটের সিংহভাগ সরকার নিয়ে যাওয়ার কারণে ব্যাংকে প্রাইভেট সেক্টরে দেওয়ার মতো তারল্য নেই। অলস টাকার চাপ কমাতে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ ইতিবাচক হিসেবে দেখলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ সরাসরি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে, ফলে উৎপাদনশীল খাতে ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। আপনি যেহেতু কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় করছেন, সুতরাং আপনি যে খাতে এই টাকাটা ব্যবহার করবেন সে খাত যেন প্রোডাক্টিভ খাত হয়। এটা সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আপনি বড় করতে পারেন না, বা যে কোনো রেভিনিউ প্রজেক্টের জন্য এটা বড় করতে পারেন না, কারণ এখান থেকে আয় আসতে হবে, যে আয় দিয়ে আপনি ওই টাকাটা আবার ফেরত দেবেন। কেন্দ্রীয় ব্যাংকের থেকে বড় করলে ডেফিনেটলি এটা একেবারে সরাসরি মানি সাপ্লাই অ্যাড হয়, এর ফলে ইনফ্লেশন হিট করে। সরকারের বাজেট সহায়তার লক্ষ্যমাত্রা 1,04,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে স্বল্পমেয়াদী ঋণে আগ্রহ বেশি সরকারের, ফলে নিয়মিত অর্থ ফেরত আসার অঙ্কও বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা 8,18,671টি গবাদি পশু। এর মধ্যে ঘাটতি রয়েছে 35,520টি পশুর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু দিয়ে এই চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে শহর থেকে গ্রামে গড়ে উঠেছে অনেক পশু খামার, যেখানে দেশীয় গরুর পাশাপাশি লালন পালন করা হচ্ছে বিদেশি গরুও। এবার জেলায় কোরবানির চাহিদা 8,18,671টি গবাদি পশুর। এর মধ্যে উৎপাদন হয়েছে 7,83,151টি। গরুর উৎপাদন 4,99,279টি। এছাড়া মহিষ 4,78,034 ও 1,94,519টি ছাগল। ঘাটতি রয়েছে আরো 35,000। আমাদের যে ঘাটতিটা অন্যান্য জেলা উদ্বৃত্ত আছে, ওখান থেকে উদ্বৃত্ত পশুগুলো আমাদের এদিকে আসবে। এই ঘাটতিটা ওখান থেকে উদ্বৃত্ত গরু দিয়ে আমাদের ঘাটতি ইনশাল্লাহ আমরা প্রতি বছরে মিট আপ করি, এই বছরও ওইভাবে মিট আপ হবে ইনশাল্লাহ। শহরের শিল্পপতি থেকে ব্যবসায়ীরা হাটবাজারের পরিবর্তে এখন এগ্রো খামার থেকেই কোরবানির গরু কিনছেন। শাহিওয়াল, ফ্রিজিয়ান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোরবানির গরু রয়েছে সেখানে। আমরা ওরকম কোনো ওষুধ ব্যবহার করি না, আমরা প্রাকৃতিকভাবে এই গরুগুলো বড় করতেছি আর কি, খাবারের মাধ্যমে। চট্টগ্রামের মানুষের বেশি লাল গরু পছন্দ, তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব লাল, শাহিওয়াল, ব্রাহ্মা, ক্রস, দেশাল এরকম গরু রাখার। আমাদের সোশ্যাল মিডিয়া আপডেটেড রাখি, ওখান থেকে দেখে পছন্দ করে ফুল ফ্যামিলি সহ এসে বসে সুন্দর করে গরু দেখতে পারে, পছন্দ করতে পারে। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 11,000-এর বেশি খামার আছে। এর বাইরে নগরী ও জেলায় মৌসুমি খামার শুধু কোরবানির ঈদকে সামনে রেখে চালু করা হয় এমন আছে শতাধিক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পুরো দল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। টানা দ্বিতীয় দিনের মতো সকাল 10টা থেকে শুরু হয় ব্যাট বলের অনুশীলন। বোলিংয়ে মনোযোগ দেন ইবাদত, নাইম হাসান, মেহেদী হাসানরা। লম্বা সময় পর সাদা পোশাকে ফেরা শরীফুলও হাত ঘুরিয়েছেন। অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম, অমিত হাসানও করেছেন ব্যাটিং। এছাড়া লিটন দাস, মুশফিকুর রহিম, সাদবান ইসলাম, নাজমুল শান্তরা ব্যাটিং করেন স্পিন ও পেস বোলারদের বিরুদ্ধে। এদিন পাকিস্তানের বেলা 2টা থেকে অনুশীলন করার কথা থাকলেও সকাল 10টা থেকে মাঠে আসেন তারাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। ভারত থেকে পুশিন হলে ব্যবস্থা।
চাইলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়, স্বার্থ বিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য মন্ত্রী। এবং বৃষ্টি উজানের ঢলে ফের ডুবছে হাওরের ধান, দুর্যোগে দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে প্রশ্ন, নির্ভুল ও দুর্নীতিমুক্ত করার নির্দেশ মন্ত্রীর। এই ছিল দুপুরের সময়, এরপর থাকছে বিভাগীয় সময়, সঙ্গে থাকুন সময়ের।